বিজেপির জয়ের পরপরই আক্রমণের শিকার পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়। এমন গুজব ছড়িয়ে পড়তেই উত্তেজনার ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়। এমন সাম্প্রদায়িক গুজবকে ঘিরে প্রতিক্রিয়াও জানায় হাজার হাজার মানুষ। কিন্তু দাবিটি সঙ্গে পশ্চিমবঙ্গ নির্বাচনে কোনো সম্পর্ক নেই। এমন চাঞ্চল্যকর পরিস্থিতির মাঝেই আরেকটি গুজব নতুন আতঙ্ক তৈরি করে। দাবি করা হয়েছে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, 20 জেলায় 10 নম্বর বিপদ সংকেত জারি। এই দাবিটিও সম্পূর্ণ মিথ্যা। ওদিকে দেশ ত্যাগের সময় আসিফ নজরুলের আটকের দাবিতেও ছড়িয়ে পড়ে বিভ্রান্তি। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপির জয়ের পর মুসলমানদের উপর তাণ্ডব দাবিতে একটি ভিডিও চরম সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায়। মুহূর্তেই কমেন্ট সেকশনে শুরু হয় সমালোচনার ঝড়। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ছড়ানো ওই ভিডিওটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও বানোয়াট। ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং রাজস্থানের একটি পুরনো ও ভিন্ন ঘটনার ফুটেজ। দাবিটির সঙ্গে পশ্চিমবঙ্গ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ওদিকে 20 জেলায় ঝড়ের তাণ্ডবে 10 নম্বর বিপদ সংকেত জারি। দাবিতে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটিও সম্পূর্ণ ভুয়া। দাবিটিকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়লে দেখা যায় আরটিভি এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। 28 এপ্রিল 7 জেলায় 80 কিলোমিটার বেগে ঝড় শিরোনামের আসল ফটোকার্ডকে সম্পাদনা করে নতুন ভুয়া শিরোনামে এই দাবিটি বারবার ছড়ানো হচ্ছে। আবার পানিতে দাঁড়িয়ে কৃষকের ভাত খাওয়ার দৃশ্যের দাবিতে ছড়ানো ভিডিওটিও বাস্তব নয়, এটি অভিনয়ের মাধ্যমে তৈরি সাজানো কন্টেন্ট। যাচাই করে দেখা যায় এমডি লিটন মিয়া নামের একটি ফেসবুক ও টিকটক অ্যাকাউন্ট থেকে একই ধরনের একাধিক ভিডিও নিয়মিত প্রকাশ করা হয়, যা বাস্তব কোনো ঘটনার নয়। কিন্তু ভিডিওটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বাস্তব কৃষকের দুর্দশা হিসেবে প্রচার করা হয়েছে। গুজব এখানেই শেষ নয়। দেশত্যাগের সময় বিমানবন্দরে আটক আসিফ নজরুল, এমন দাবিতে সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিও ছবিটিও সম্পূর্ণ বানোয়াট। কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে এমন কোনো ঘটনার প্রমাণ মেলেনি। প্রচারিত ছবিতে ভারতীয় পুলিশের পোশাক ও প্যাটার্ন দেখা যাওয়ায় এটি বাংলাদেশের বিমানবন্দরের নয় বলে নিশ্চিত হওয়া যায়। হাইভ ডিটেক্ট বিশ্লেষণেও ছবিটি প্রায় শতভাগ এআই দিয়ে তৈরি বলে নিশ্চিত হওয়া গেছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতনতার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। আগে জানিয়েছি আমাদের সাথে আছেন নীতিমালা বিশ্লেষক আবু নজম মোহাম্মদ তানভীর হোসেন, যুক্ত হচ্ছে তার সাথে। জনাব আবু নজম মোহাম্মদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই পর্যায়ের আয়োজনে। প্রথমে যেটি জানতে চাই, প্রতিবেদনে আমরা যে পরিস্থিতি আমরা দেখছি, অর্থাৎ যখন যে ঘটনা ঘটে, অর্থাৎ আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের নির্বাচনের একটি প্রসঙ্গ, বেশ কয়েকদিন যাবতই আমরা সেই নির্বাচনের নানা খবরাখবর পাচ্ছি, সেই সম্পৃক্ত নানা ধরনের ভুয়া খবর আমরা পেয়েছি। একই সাথে আমাদের আবহাওয়া সম্পৃক্ত যদি বেশ কিছু ভুয়া খবর আমরা সাম্প্রতিক সময়ে বেশ ছড়াতে দেখছি, অর্থাৎ এই ঘূর্ণিঝড় দেওয়া হলো, কত ধরনের বিপদ সংকেত দেওয়া হলো। এই যে ধরনের গুজব এখন ছড়াচ্ছে, একটু জানতে চাই কি ধরনের প্যাটার্ন দেখেন আপনি এখন সাম্প্রতিক সময়ে এই ধরনের অপতথ্যগুলোতে? আপনার মতামত জানতে চাই বিষয়গুলো নিয়ে। যেটা হয়েছে এই সময়ের মধ্যে, যে গুজব ছড়ানোটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা করছেন তারা ব্যাপারটাকে অনেকে বেশ সিরিয়াসলি নিয়ে নিয়েছে। তো যেটা বলা হয় যে সোশ্যাল মিডিয়া কন্টেন্টে নিজের পজিশনটা ধরে রাখতে হলে সোশ্যাল মিডিয়া অ্যালগরিদমে যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হয়। তো যাদের আসলে নিজেদের ট্যালেন্ট দেখানো কিংবা সংবাদ আহরণের ওই ক্যাপাসিটিটা নেই, তাদের জন্য আসলে এই ক্লিক বেটের আমলে সবচেয়ে সহজে তাদের নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে মনিটাইজ করা বা ট্রেন্ডে থাকার উপায় হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর তথ্য, যার অধিকাংশ সময় যেটা ভুল হয়ে থাকে সেটা প্রকাশ করে। এবং সেটার জন্য তারা যেটা করছেন এখন, তারা খুব সিস্টেমেটিক্যালি এই মুহূর্তে কোন খবরটার ব্যাপারে মানুষের আগ্রহ থাকবে সেই প্যাটার্নটাকেও তারা ধরতে পেরেছেন। যে কারণে আমরা জানি যে কোনো বড় একটা নির্বাচন, বিধানসভা নির্বাচন ভারতের জন্য বেশ উল্লেখযোগ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন।
এবং এই নির্বাচন ঘিরে যেহেতু আমাদের সাথে ভারতের প্রায় 6টি রাজ্যের বর্ডার শেয়ার করি আমরা, তার মধ্যে 3টে রাজ্যের এখানে ফলাফলের বিষয় ছিল। সো এটার একটা ইম্প্যাক্ট বাংলাদেশের মানুষের মধ্যে আগ্রহ থাকবে, তো সেটাকে নিয়ে এবং একই ধরনের ভুল তথ্য আমরা আমাদের নির্বাচনের ক্ষেত্রেও দেখেছি যে ভারতে ভুল খবর ছড়ানো হয় এই ধরনের যেটা জাতিগত হিংসা থেকে বা বিদেশ থেকে হওয়া আক্রমণের ব্যাপারটা চলে আসে। একইভাবে যেহেতু এখন আমরা দেখছি ডিপ্রেশন যাচ্ছে, নিম্নচাপের একটা এখন সময় বাংলাদেশে, তো সেটা দেখে সেটার খবরও ছড়িয়ে দিয়ে তারা নিজেদেরকে রেলেভেন্ট রাখার চেষ্টা করছেন। সমস্যাটা যেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে আমরা যারা দর্শক বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ একটা খবর ছড়ানোর আগে আমরা আসলে তথ্যের যেটা সূত্র বা তথ্যের যেটা একদম গোড়া, সেই জায়গাটাকে আমরা একবার হলেও অন্তত পরীক্ষা করে দেখছি না। সেটা যদি আমরা দেখতাম যেটা আসলে অথেন্টিক কোনো নিউজ মিডিয়া চ্যানেলের ফটো কার্ড কিনা বা তাদের চ্যানেল থেকে পাবলিশ খবর কিনা, তাহলেই হয়তো এই ধরনের অপতথ্য ছড়িয়ে যাওয়ার যে মাত্রাটা, সেটাকে হয়তো থামানো সম্ভব। আবুল আজম, আপনি ঠিকই বলছিলেন। আসলে যে ধরনের অপতথ্যগুলো সাম্প্রতিক সময় আমরা দেখছি, দুটি ভাগে আসলে মূলত ভাগ করা যায়। কিছু হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে ঘিরে বা তাকে বিরুদ্ধে কোনো ধরনের মত প্রকাশ বা কোনো ধরনের প্রভাবের জন্য আমরা দেখি কিছু অপতথ্য ছড়ানো হয়। এছাড়া ভিউ বাণিজ্যের যে বিষয়টি, সেটাও কিন্তু এখন প্রকোপ আকার ধারণ করেছে। একটু জানতে চাই আসলে নীতিমালা আমাদের এখানে কি বলে। আমাদের যদি ডিজিটাল নীতিমালার প্রসঙ্গটাকে যদি নিয়ে আসি, সেখানে কি এই ধরনের মিস ইনফরমেশনকে বন্ধ করার জন্য কোনো ধরনের নীতিমালা আছে বা থাকছে বা প্রয়োজন কিনা, সেখান থেকে জানতে চাই। আসলে নীতিমালা বাস্তবায়নটা হচ্ছে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটাতে আসবে, যেটা আমরা এটা আপনাদের অনুষ্ঠানে বেশ কয়েকবার এটা আলোচনা আমরা করেছি যে বাংলাদেশে আসলে এই আধুনিক আইনের প্রয়োজনীয়তা নেই। যদি আমরা অনেক পুরনো সেই 19 শতকের আমরা যদি আমাদের পেনাল কোডেও ফেরত যাই, যেহেতু এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে একটা তথ্য যখন আমি একটা পাবলিক ফোরামে বা পাবলিক পেজ থেকে বা পাবলিক অ্যাকাউন্ট থেকে যখন পোস্ট করছি, সেটা একটা পাবলিশড আমি গণমাধ্যমে পাবলিশড কোনো একটি খবর বা আর্টিকেলের সাথে সেটাকে আমরা তুলনা করতে পারি। আমরা যদি সেটা রিচ ক্যাপাসিটি চিন্তা করে দেখি, আজকে থেকে 40-50 বছর আগে একটা খবরের কাগজ যতটুকু রিচ ছিল, যতটুকু সার্কুলেশন ছিল, তার থেকে আপনার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের রিচ অনেক বেশি হতে পারে আজকের যুগে। সেক্ষেত্রে যদি সেখানে কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো মিথ্যা তথ্য যদি সেখানে তারা পাবলিশ করে এবং সেটার পিছনে যদি জনজীবনের নিউসেন্স ক্রিয়েট করার কোনো টেন্ডেন্সি থাকে, কিংবা কাউকে যদি অপমানিত করার বা কাউকে যদি হ্যারাস করার বা যেটাকে আমরা মানহানি বলি, সেরকম কোনো উদ্দেশ্য থাকে, তাহলে সেটা সেই আইনেই সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পড়ে যায়। এছাড়াও আমরা দেখেছি, এবং এটা নিয়ে সমস্যাটা হয় কোথায়, যে আমরা নিজেরাও আসলে ব্যবহারকারী হিসেবে আমরা আসলে ব্যালেন্সটা কোথায় স্ট্রাইক করতে হবে, সেটা আমরা সামাজিকভাবে নিজেরাও একটু দ্বিধান্বিত থাকি। যেরকম কিছুদিন আগে আমরা শুনেছি যে ক্যাবিনেট মেম্বাররা বলেছেন যে কারো ব্যক্তিগত অনুমতি ছাড়া তার ভিডিও তোলা, কন্টেন্ট তৈরি করার জন্য তার ভিডিও বা ছবি তোলাটাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। সেটাকে আমরা নিয়ে নিলাম যে এটা আমার বক্তব্যের স্বাধীনতাতে হস্তক্ষেপ কিনা, কিন্তু আসলে কোন প্রেক্ষিতে কথাটা এসেছিল সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। যে আমরা দেখেছি যে বিশেষ করে পয়লা বৈশাখের পরে অনেকের ছবি যেটাকে আমরা আসলে মিডিয়াতে দেওয়ার জন্য করে আমরা তুলতে কাউকে অ্যালাউ করিনি বা অন্য কাউকে পাবলিশ করার, সেরকম আমরা দেখেছি যে এক ধরনের মোজো ক্রিয়েট হয়েছে মোবাইল জার্নালিজম। তার মধ্যে অনেক অথেন্টিক খবর আমরা পাই, যেরকম ঠিকই সেরকম অনেক খবরই এটা আসলে হ্যারাসমেন্টের যেটাকে চলে যায়, যেটাকে সেলিব্রিটিদের ক্ষেত্রে পাপারাজি অ্যাটাক বলা হয়, সেক্ষেত্রে চলে যায়। এক্ষেত্রে আমাদের হয়তো কিছুটা আইনের প্রয়োজন আছে, কারণ যেটা হয়েছে যে এই টেকনোলজিটা, ছবি তোলার টেকনোলজি বা কন্টেন্ট তৈরি করার টেকনোলজিটা এত বেশি সহজলভ্য হয়ে গিয়েছে যে আগে যেটাকে আসলে অতটা বড়ভাবে এটার ইম্প্যাক্টটাকে চিন্তা করা যায়নি। এখন যদি আমরা চিন্তা করি, একটি কন্টেন্ট যদি মিসলিডিং হয়, যদি এটা ঠিক মতো তৈরি করতে পারে যারা মিসলিড করতে চাচ্ছেন, এটা দিয়ে মানুষের অনেক বড় ক্ষতি করা সম্ভব। সো কিন্তু যেটা বলতে চাচ্ছি যে বর্তমান যে আইন এক্সিস্টিং আছেন, সেখানেও বড় ধরনের অপরাধের শাস্তি দেওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে যদি টেকনিক্যাল কোনো বাধা কোনো আইনে। কারণ প্রবলেমটা হচ্ছে কোথায় দেখুন, খুব বেশি মামলা কিন্তু আমরা এই বিষয়ে দেখতে পাচ্ছি না। আমরা এটাও এর আগেও বলেছি যে প্রতিষ্ঠিত নিউজ চ্যানেল বা মিডিয়া হাউসের লোগো বা নামকে নকল করে কাছাকাছি পর্যায়ে মিসলিডিং করে যেসব টেমপ্লেটে আমরা দেখেছি যে ফটোকার্ড আসছে, যাদের এখানে রেজিস্টার্ড ট্রেডমার্ক কিংবা নাম
এখানে স্টেকে পড়ছে, যাদের রেপুটেশন, তারা যদি এগিয়ে না আসেন, তারা যদি এক্ষেত্রে আইনগত সহায়তা না চান, তাহলে হয়তো যথেষ্ট পরিমাণ মামলাও হবে না, যেখানে এটা আরো পরিষ্কারভাবে বের হয়ে আসবে যে আইন কি যথেষ্ট নাকি আরো আইনের প্রয়োজন আছে। আপাতত জনাব আবু নাজম, এই বিষয়টি নিয়ে আমরা আরেকটু action আলোচনা করব। যেসব ফটোকার্ডগুলো সাম্প্রতিক সময়ে অপতথ্য হিসেবে বেরোত হচ্ছে, সেই সব অপতথ্য যাদের লোগো বা যাদের কে কপি করে বা অনুকরণ করে তৈরি করা হচ্ছে, তাদেরকে আসলে দিন শেষে দায়িত্ব নিতে হবে। একই সাথে এর সাথে আরেকটু বিষয় আমি যুক্ত করতে চাই। বাংলাদেশে ফেসবুক এবং ইউটিউবে প্রতিদিন যে ধরনের ভুয়া তথ্য আমরা দেখছি, এই বিগ টেক প্ল্যাটফর্মগুলোকে স্থানীয় আইন বা জবাব দিতে আনার কোনো প্রয়োজনীয়তা বা নীতিমালার প্রয়োজনীয়তা দেখেন কিনা, সাথে যুক্ত করবেন। দেখুন, এখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এমনভাবে কাজ করে যে সেখানে তাদের যেটুকু নির্দিষ্ট নীতিমালা আছে, তারা যেটাকে কমিউনিটি বা সোশ্যাল গাইডলাইন বলেন, সেটা অনুযায়ী ওনারা বিভিন্ন দেশের যেটা আর্থসামাজিক এবং যেটা ধর্মীয় বা আইনগত যে ভিত্তি, সেটাকেও কনসিডার করে ওনারা একটি গাইডলাইন তৈরি করেন। সেটার মধ্যে থেকে আসলে যখন মিস ইনফরমেশন ছড়ানো হয়, সেটা একটা প্ল্যাটফর্মের সিস্টেমের জন্য বুঝতে পারাটা যতটা সহজ, তার থেকেও সহজ যে কমিউনিটিকে টার্গেট করে এই মিস ইনফরমেশন গুলাকে পুশ করা হয় বা এই ট্রেড মেসেজ গুলোকে পুশ করা হয়, তারা যখন এটাকে রিপোর্ট করে। সেই ব্যবস্থা কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকারের সাথে আমি যতটুকু জানি যে মেজর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সবার আছে, এবং তারা কিন্তু কন্টেন্টের জন্য সেখানে তারা সরকার থেকে অনুরোধ পায় নির্দিষ্ট ফরম্যাটে, এবং সেই অনুযায়ী তারা কন্টেন্টকে ট্যাকল করে। এর বাইরে আমরা যেটা বলছি, যেটা আমাদের দেশের আইনে যেটা অবৈধ, যেটা বেআইনি, যেটা অপরাধ, সেটার ক্ষেত্রে তো আসলে প্ল্যাটফর্ম গুলোর জন্য ব্যবস্থা নেওয়ার থেকে আমাদের দেশের নাগরিক বা সরকারকে ব্যবস্থা নেওয়াটা বেশি জরুরি। কারণ দেখুন, আমরা আমাদের স্ট্যান্ডার্ডে যদি এটাকে অপরাধ হিসেবে স্বীকৃতি না দেই, এটা তাদের জন্য এটা বোঝা এবং কল নেওয়াটা খুবই ডিফিকাল্ট, যেটাকে আসলে অপরাধ নাকি অপরাধ না। কারণ অতিরিক্ত পুলিশিংও কিন্তু একটা প্ল্যাটফর্মের জন্য বদনামের কারণ হতে পারে। যে একটা ঠুনকো অজুহাত কেউ একজন করলে আপনার কোন একটা কন্টেন্ট নিয়ে সেটাকেও সরিয়ে ফেলে, যথোপযোগী সময় নিয়ে সেটাকে স্ক্রুটিনি না করে সেটাকে সরিয়ে ফেলা হলে, সেটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য তারা কতটা কাস্টমার ফ্রেন্ডলি বা তারা কতটুকু কন্টেন্ট, তাহলে সেই ক্ষেত্রে আসলে বিষয়টি যেটা দাঁড়াচ্ছে যে সোশ্যাল বিগটেক মিডিয়ার বিগটেক প্ল্যাটফর্মগুলোর নিয়ে যেসব অপতথ্য ছড়াচ্ছে, সেগুলো আসলে যাচাই বাছাইয়ের জন্য একটি উইং বা একটি প্রতিষ্ঠান থাকা উচিত। সেই বিষয়ে জানতে চাই, আসলে ফ্যাক্ট চেকিং বেশ কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যেই তো আমাদের দেশে কাজ করছে। তাদের যে বিভিন্ন ফ্যাক্ট চেক করার যে ক্ষমতা বা তাদের যে লিমিটেশন, সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। কি মনে করেন, যারা ইতিমধ্যেই কাজ করছেন তাদের কাজের আওতা কতটুকু রয়েছে এবং কতটুকু আরো বাড়ানো সম্ভব এবং কিভাবে? আচ্ছা দেখুন, আসলে ফ্যাক্ট চেকিং নিয়ে যারা কাজ করছেন তাদেরকেও তো চিন্তা করতে হবে যে এন্ড অফ দ্য ডে দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। তাদেরকে কি সরকারের তরফ থেকে এমপ্লয় করা হয়েছে? তাদেরকে কি বেতন দেওয়া হচ্ছে? কতটুকু বাজেট আমরা সেটার জন্য রেখেছি? বড় বড় মিডিয়া হাউস যাদের বিরুদ্ধেও হয়তো অপপ্রচার চলছে, তারাও কি এখানে ইনভেস্ট করেছেন? আসলে দেখুন, আপনি কন্টেন্টটা নামাতে কতক্ষণ লাগবে সেটা চিন্তা করে যদি আমরা এটাকে সলিউশন আসার চেষ্টা করি, আমরা কোনোদিনই এখানে উইল বি চেজিং দ্য যে ওয়াইল্ড গুজ, আমরা এখানে কখনো সমাধানে আসতে পারবো না। আমাদেরকে এই ধরনের অপতথ্য ছড়াচ্ছেন এরকম নির্দিষ্ট মানুষজনদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করলে, এই কন্টেন্ট তুললে নামাতে হবে, এটা আসলে কখনো সমাধানে আসবে না। তাহলে কন্টেন্ট উঠতে থাকবে। একটা অ্যাকাউন্ট বন্ধ করে দিলে আরেকটা অ্যাকাউন্ট খুলে সেই কন্টেন্ট ছড়ানো হবে, একটা পেজ বন্ধ করে দিলে অন্য পেজ খুলে কন্টেন্ট ছড়ানো হবে। যেটা দরকার সেটা হচ্ছে যে খুব বেশি কঠিন হবে না, এখান থেকে নির্দিষ্ট কিছু অপতথ্য যেটা আমরা দেখাতে পারবো যে এটা কারণে আর্থিক সামাজিক নৈতিক এই ধরনের ক্ষতি হয়েছে, ব্যক্তিগত রেপুটেশনের ক্ষতি হয়েছে বা কোনো প্রতিষ্ঠানের রেপুটেশনের ক্ষতি হয়েছে, সেটা দেখে যদি নির্দিষ্ট অ্যাকশনে যাওয়া হয়, তাদেরকে শাস্তি প্রদান করা যায়, তাহলে হয়তো আমাদেরকে এই লুপের মধ্যে ঢুকতে হবে না। কারণ আমরা যদি 100% কন্ট্রোলও নিয়ে আসি বাংলাদেশের সরকারের এই ধরনের সামাজিক এই প্ল্যাটফর্মগুলোর উপরে, তাহলে এটা চলতে থাকবে। হয়তো আমরা সাইকেল টাইমটাকে কমিয়ে একটা অপতথ্য ছড়ানোর পরে আমরা হয়তো এটাকে সরাতে পারবো। কিন্তু জনাব আবু নাজম, সাম্প্রতিক সময়গুলোতে কিন্তু আমরা এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আসার তেমন কোনো খবর কিন্তু পাইনি। যদিও আমরা গুজব এবং অপতথ্যের যে ধরনের ধরনগুলো দেখছি, গত 2 থেকে 3 বছরের মধ্যে অপতথ্যগুলো যত ধরনের আধুনিকায়িত হয়েছে, যত ধরনের প্রযুক্তির তারা ব্যবহার করছে, তার বিপরীতে আমরা যদি দেখি কোনো কি শাস্তির কোনো কি দৃষ্টান্ত আমরা দেখেছি ইতিমধ্যে?
কারণ আমরা দৃষ্টান্তমূলক মামলাও হতে দেখিনি। যেটা বুঝলাম যে আমাদের মানে এখানে যদি ধরেন আমাদের দেশের স্ট্যান্ডার্ডটা যদি অন্য কোনো দেশের সাথে ম্যাচ নাও করে, সেক্ষেত্রেও তো আমাদের প্ল্যাটফর্ম গুলোকে একটা রেফারেন্স দিতে হবে। যদি আমাদের দেশের কোর্টের, আমাদের দেশের যদি নিম্ন নিম্ন আদালত হোক বা উচ্চ আদালত হোক, যদি কোনো রেফারেন্স আমাদের আইন না থাকে, কোনো জাজমেন্ট না থাকে, তাহলে তো এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তখন সোশ্যাল মিডিয়ার জন্য যে সাবজেক্টিভ জাজমেন্ট অনুযায়ী মানে কোন একটা কন্টেন্টকে নালিফাই করে দেওয়া। সেক্ষেত্রে আসলে যেটা আপনি বলছিলেন যে আমাদের দেশে আসলে এক্সাম্পল নাই, শাস্তির এক্সাম্পল নাই বলেই এই অপরাধটাকে অপরাধ হিসেবে ধরা হচ্ছে না। তাহলে এই বিষয়গুলো এরকম নিয়ে একটা আরো সময়- একটু বিস্তারিতভাবে কথা বলতে পারলে হয়তো আমার ভালো হতো, কিন্তু আজ সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে। তবে বেশ কিছু পরামর্শ এবং তথ্য আপনার কাছ থেকে পেলাম, ধন্যবাদ আজ সময়টুকু দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম আমাদের অতিথির সাথে। আমাদের সাথে আছেন দর্শক, আপনারা আছেন ফ্যাক্টচেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন আমাদের সাথে। কোন খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাকে জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর তারপর 71 সাথে।